হ্যাঁ, হিট করলে কি সে মেল্ট হয়ে যাবে, আবার কুল করলে সে সলিড হয়ে যাবে, তাই তো? এটাই কি Yes. বারবার 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 শেপ দেওয়া যাবে, তুমি যতবার এটাকে মেল করবা বারবার মেল করে আবার এই শেপ দেওয়া যাবে, আবার মেল Yes, করে আবার শেপ রিসাইকেল করা যাবে। রিসাইকেল করা যাবে আর কি। এই ধরনের পলিমারকে বলছে থার্মোপ্লাস্টিক। এটাকে রিসাইকেল যে করা যায় বা মেল করে শেপ দেওয়া যায়, এটা কারণ কি বলতে পারবা? বন্ড গুলো কেমন থার্মোপ্লাস্টিকে? আর মানে ভ্যানের ওয়ালস মানে বন্ডিং বেশি বিভিন্ন চেইনের মধ্যে, ক্রস লিঙ্কিং কম। হ্যাঁ, ক্রস লিঙ্কিং যেহেতু কম, তাহলে তখন হিট দিলে কি হবে? চেইন গুলো একটা একটা থেকে দূরে সরে যাবে। এবং মানে মাঝখানে যে ভ্যান্ডালস বন্ড আছে সেগুলো ভেঙে যাবে, ভেঙে যাওয়ার ফলে চেনগুলোর মধ্যে মুভমেন্ট শুরু হবে, চেনগুলো একটু স্লাইড করে দূরে সরে যাবে, তখন কি পলিমারটা গলে যাবে। ইয়েস স্যার। আবার যখন হিট করা হবে তখন আবার আবার কুল করা হলে কি হবে তাহলে? আবার ভলিউম কমতে থাকবে, সো ওগুলো কাছাকাছি আসতে থাকবে। বাংলা বাংলা আবার অপোজিট অপোজিট ট্রেন্ড হবে আর কি, অপোজিট রিঅ্যাকশন হবে। কাজে এই জন্য এই কারণেই তাহলে কি থার্মোপ্লাস্টিক গুলোকে বারবার শেপ দেওয়া যায়, বারবার রিশেপ দেওয়া যায় আর কি। জেনারেলি স্যার এটা কি ইনডেফিনিটলি পসিবল? বলো কি? স্যার এটা কি ইনডেফিনিটলি পসিবল? ইনডেফিনিটলি আমি এটাকে মেল্ট, পারবা, যতবার ইচ্ছা ততবারই পারবা। কিন্তু যদি স্যার সাইড গ্রুপ গুলো আস্তে আস্তে ডিকম্পোজ হতে থাকে? ভিন্ন কথা, তা তো একসময় তো হইতে পারে, যদি ডিকম্পোজ হয়ে যায় তাহলে তো আর হবে না, তাই না? সাইড গ্রুপ গুলো এখন কেমন সেটা ডিপেন্ড করছে, কিন্তু জেনারেলি বলা যায় এটা রিশেপ দেওয়া যাবে। প্রপার্টি কেমন থার্মোপ্লাস্টিকের? যেহেতু লং লং ব্রাঞ্চ, সেহেতু ক্রিস্টালিনিটি মাঝে মাঝে দেখা যেতে পারে, কিন্তু অ্যামরফাস হওয়ার চান্সই বেশি। যেহেতু চেনের মধ্যে কোভ্যালেন্ট ক্রস লিঙ্কিং নেই, সুতরাং এরা অনেকটা বেশি সফট এবং ডাকটাইল, রিজিডিটি কম। জেনারেলি আমরা যেগুলো ইউজ করি, যে পলিমারগুলো, সেগুলো জেনারেলি থার্মোপ্লাস্টিক আসলে। আচ্ছা, এরা কেমন, এরা কি তাহলে কি বলে তুমি লিনিয়ার আর কি ক্রসলিঙ্ক তো নাই, লিনিয়ার আর খুব বেশি হলে ব্রাঞ্চ হতে পারে, কিন্তু ক্রসলিঙ্ক হয় না আর কি। ইয়েস স্যার। মেইনলি লিনিয়ার আর কিছু কিছু থার্মোপ্লাস্টিক কিছু ব্রাঞ্চ পলিমার আছে, কিন্তু ক্রসলিঙ্ক নেটওয়ার্ক অবশ্যই নাই। আচ্ছা, এরপর থার্মোসেট গুলো কেমন বলো দেখি? হিট করলে কম্বাস্ট হয়ে যাবে। তাহলে এর মধ্যে বন্ডিং গুলো কেমন থার্মোসেটে? এদের ইন্টারচেইন বন্ড গুলো হচ্ছে হচ্ছে 3 ডাইমেনশনাল কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, তাহলে জেনারেলি কোন পলিমার গুলো, যেগুলো জেনারেলি নেটওয়ার্ক পলিমার বা ক্রসলিঙ্ক পলিমার, সেগুলো হচ্ছে থার্মোসেট। এরা কি এদেরকে রিশেপ দেওয়া যায় বারবার? না স্যার। হ্যাঁ, তাহলে এরা কখন হার্ডেন হয়, কখন একবারে যখন পলিমারাইজেশন করে বাড়ানো হবে তখনই কিন্তু হার্ডেন হয়ে যাচ্ছে, এরপর হিট করলে কিন্তু রিশেপ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, কেন বলতে পারবা? কেননা তখন তো হিট দেওয়া হলে তো স্যার ভ্যান্ডার ওয়ালস বন্ড ভাঙলেও ভাঙতে পারে, কিন্তু কোভ্যালেন্ট বন্ডকে তো যদি হিট দিয়ে ভাঙতে যাওয়া যায়, তাহলে তো পুরো ম্যাট্রিক্সের কোভ্যালেন্ট বন্ডই ভেঙে ফেলতে হবে, কারণ এখানে হ্যাঁ, তো আর কোনো উইক পয়েন্ট নেই। তাহলে তাহলে এখানে বন্ডগুলোকে ভাঙা যেতে যাচ্ছে না, কাজে এটাকে মেল্ট করা যাচ্ছে না আর কি। টেম্পারেচার যদি অনেক বেশি দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে? পুড়ে যাবে, বার্নড, কম্বাস্টেড, বার্ন হয়ে যাবে, পাইরোলাইজড। কম্বাস্ট হয়ে যাবে, বা ডিগ্রেড করবে আর কি। কাজেই তাহলে থার্মোসেট গুলো এমন, এদেরকে হিসাব দেওয়া যাবে না, একবারই ফাইনাল শেপ দিতে হলে একবারই শেপ দিতে হবে। আচ্ছা, এদের প্রপার্টি কেমন তাহলে? রিজিড, রিজিড, অনেক বেশি অনেক হার্ড, স্ট্রেংথ আছে, অনেক strength হার্ডনেসও আছে। রিলেটিভলি বেশি। কিন্তু কম্পারেটিভলি একটু বিটাল আর কি, যেগুলো বিটাল পলিমার দেখাচ্ছিলাম সেগুলো জেনারেলি থার্মোসেট। তাহলে এটা কি ক্রস লিঙ্ক নাকি নেটওয়ার্ক, কোনটা? নেটওয়ার্ক নাকি? ক্রস লিঙ্কও হতে পারে, নেটওয়ার্কও হতে পারে, মানে বেশি ক্রস লিঙ্ক হয়ে গেলে তো নেটওয়ার্ক। তো একটা ডাটা তোমাদের বইয়ে দেওয়া আছে যে নেটওয়ার্ক পলিমার যেগুলো সেখানে 10 থেকে 50% পর্যন্ত ক্রস লিঙ্ক থাকতে পারে, যেগুলো নেটওয়ার্ক পলিমার আর কি। আচ্ছা, এই দুইটা একটা আমার বলা শেষ, তোমরা কি কিছু কোনো প্রশ্ন আছে কারো? তাহলে পলিমারকে সার্ভিসে দিলে সে কেমন, তার তার নেচার কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করতেছে পলিমারকে, থার্মোপ্লাস্টিক, থার্মোসেট। স্যার প্রসেসিং এর উপর কি ডিপেন্ড করে যে থার্মোপ্লাস্টিক হলো না থার্মোসেট, নাকি আরো অন্য অনেক ফ্যাক্টর আছে? বলো, তোমরা বলো, কি প্রসেসিং এর উপর ডিপেন্ড করবে, বা আসলে প্রসেসিং কি, প্রসেসিং যখন করবা সবগুলোর জন্য কিন্তু সব ধরনের প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করা যায় না। তুমি কাকে প্রসেস করবা, কোন পলিমারকে, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে প্রসেসিং টেকনিক চয়েস করতে হবে। সব টেকনিক সব পলিমারে অ্যাপ্লাই করা যায় না। এগুলো আমি হচ্ছে পরে যখন এর পরের চ্যাপ্টার যখন পড়াবো তখন বলবো আর কি। জি স্যার। তোমার প্রশ্নটা কি ছিল বুঝিনি, আরেকবার বলো। মানে ওইটাই স্যার, যে প্রসেসিং মানে। প্রসেসিং বা ডিপেন্ড করবে, প্রসেসিং অবশ্যই ডিপেন্ড করবে, তুমি থার্মোপ্লাস্টিকের প্রসেসিং একরকম হবে, থার্মোসেটের এক ধরনের হবে। জি স্যার। তুমি এগুলো ভালো করে জানতে হবে আসলে, মানে তোমাদের এখন পর্যন্ত আমি যেগুলো বলতেছি সেগুলো জানা দরকার, কিন্তু আসলে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে বেশি দরকার, আমি সামনে যে চ্যাপ্টারটা পড়াবো সেটাতে বেশি জানা দরকার। এগুলো অবশ্যই জানা দরকার, এগুলো না জানলে কিন্তু পরে প্রসেসিং বলতে পারবো না। তাহলে এই চ্যাপ্টার, এটা ফরেন চ্যাপ্টার ছিল, আমি পরের চ্যাপ্টারে যাচ্ছি।
আচ্ছা এখানে টাইপ, আবার টাইপের ক্ষেত্রে আবার টাইপ বলতেছি, এখন আরেক ধরনের টাইপ বলতেছে প্লাস্টিক। প্লাস্টিকটা জেনারেল সংজ্ঞা, যদি আমি ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট না, আমি যা সাধারণ মানুষ, আমি কি বলছিলাম সাধারণ মানুষ কি সাধারণভাবে বলতে কি বোঝায়, যে পলিমারের সাথে কোনো অ্যাডিটিভ অ্যাড করা হয় ওটাকেই প্লাস্টিক বলে। এই জন্য আমি বলেছিলাম যে সব পলিমারই প্লাস্টিক, কিন্তু সব প্লাস্টিক পলিমার না। কিন্তু যদি একজন ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, সে কি বলবে তাহলে বলো দেখি, সুমিত বলছিলা প্লাস্টিক কোনগুলা? যে যে পলিমারের সিগনিফিকেন্ট প্লাস্টিক ডিফরমেশন হয় ফেইলিউরের আগে হবে, তাদেরকে প্লাস্টিক বলা হবে। এখানে বই আরেকটু বলা আছে যে অবশ্যই প্লাস্টিকের কিছু না কিছু, তার স্টিফনেস কিছু না কিছু হতে হবে, তার জি রিজিডিটি স্যার। থাকতে হবে আর কি, মানে একদম খুব বেশি না হলে কিছু থাকতেই হবে আর কি। ইলাস্টোমার তো স্যার রিজিডিটি নেই বললেই চলে, কিন্তু ইলাস্টোমার তো সে অর্থে প্লাস্টিক ডিফরমেশন হয় না। ইলাস্টিক ডিফরমেশন অনেকটা বেশি হয়, কিন্তু এরপরে তো সাধারণত ফেইলিউরই হয়ে যায়। আর ব্রিটল পলিমার তো কথাই তারপরে নেই। কিছু হয় তো, যে কিছু হয় একদম যে হয় না তা না, কিছুটা হয়তো হয় আর কি। আবার যেটা যে মেন কথা বলছে, যা যে এমন ধরনের গুলোকে প্লাস্টিক বলতে হবে যেগুলো কিছু না কিছু স্টিফনেস বা রিজিডিটি থাকবেই আর কি। জেনারেলি বলতে গেলে কি আসলে কি বেশিরভাগ পলিমারই প্লাস্টিকের মধ্যে পড়ে যাচ্ছে। যেগুলো আমরা জেনারেলি খুব বেশি ইউজ করি সেগুলারই আসলে কি খুব অল্প অল্প কিছু না কিছু রিজিডিটি আছে, এবং সেগুলাকে আসলে প্লাস্টিক বলতেছে। তার মানে কি আসলে থার্মোপ্লাস্টিক, থার্মোসেট যেকোনো কিছু প্লাস্টিক হতে পারে। আবার লিনিয়ার ক্রসলিঙ্ক, তারপরে মনে করো কি ব্রাঞ্চ, এগুলোও কিন্তু যেকোনো পলিমারে কিন্তু প্লাস্টিক হওয়ার সম্ভাবনা আছে। প্লাস্টিকের রেঞ্জ অনেক বেশি আর কি। অ্যাকচুয়ালি স্যার আমরা যেটা বলছি যে কিছুটা হলেও রিজিডিটি থাকতে হবে, কিছুটা কতটুকু? এখানে রিজিডিটি তো সাধারণত আমরা ইলাস্টিক মডুলাস দিয়ে ক্যালকুলেট করি। এখানে স্যার ইলাস্টিক মডুলাসটা কোন রেঞ্জের ভিতর থাকতে হবে, এরকম কি কোনো ডেটা আপনার কাছে আছে? এরকম ডাটা আমার কাছে নাই, এরকম ডাটা নাই, কিন্তু যেটা বলছে কিছু থাকতে হবে, মানে অ্যাপ্লিকেশনে যখন যাবে সেজন্য ফেল না করে আর কি। এখন যেমন স্যার তোমাদের, হ্যাঁ বলো। আমরা আমরা যদি ধরুন যে রাবার ব্যান্ডের উপর যদি তুলা দিয়ে চাপ দিই বা কাগজের টুকরো দিয়ে চাপ দিই, তাহলেও তো সেটা কিছুটা হলেও রিজিডিটি দেখাবে, বা পানির ফোঁটা পড়লেও তো এটা কিছুটা হলেও রিবাউন্ড করবে। কিন্তু সেজন্য তো একটা ইলাস্টোমারকে আমি একদম এই যে ব্রড সেন্স প্লাস্টিক বলতে পারবো না, কারণ এটা তো লোড আসলে বিয়ারিং আমার আমি ক্যাপাসিটি আমার খুব আমার বেশি। আমার কাছে ডাটাটা নাই, কত পার্সেন্ট থাকলে হলে প্লাস্টিক বলা হবে সেটা আমার কাছে এই মুহূর্তে নাই আর কি। তোমাদের তোমাদের বইয়ে একটা টেবিল দেওয়া আছে, দেখো কমনলি যে প্লাস্টিক গুলো আমরা ইউজ করি অনেকগুলো আছে উদাহরণ, একটু জাস্ট তোমাদের আইডিয়ার জন্য দেখে নিতে হবে, টেবিলটা অনেক বড়। কমনলি যে প্লাস্টিক গুলা ইউজ করি আমরা বা করা হয় সেগুলো একটু লিস্ট দেওয়া আছে, একটু দেখে নিবে, তোমাদের মুখস্থ করতে হবে না, একটা আইডিয়া করার জন্য। আচ্ছা এরপরে যে টপিকটা টাইপটা বলতেছে এটা হচ্ছে ইলাস্টোমার। ইলাস্টোমার তো তোমরা জানো, ইলাস্টোমার কোনগুলো, যেগুলো ইলাস্টিসিটি অনেক বেশি সেগুলো। আমি একটু বলছিলাম যে কি পলিমার যেগুলো যেগুলো ইলাস্টোমার সেগুলো স্ট্রেংথ খুবই কম, এটাকে অবশ্যই কি প্রথমে কি করতে হবে, ভালকানাইজিং করে স্ট্রেংথ বাড়াতে হবে, ক্রসলিং করে স্ট্রেংথ কিছু বাড়িয়ে তারপরে অ্যাপ্লিকেশনে দেওয়া হয়, নাহলে ইলাস্টোমার গুলোকে ইউজ করা যায় না। এখানেও সেমনি দেখো তোমাদের বই একটা টেবিল দেওয়া আছে যে কোন কোন ইলাস্টোমার বেশি ইউজ হচ্ছে আর কি। তবে একটা আছে এনআর, এটা হচ্ছে ন্যাচারাল রাবার, যে নরমাল যে রাবারটা সেটা। একটা আছে বইয়ে যেটা কথা বলা আছে এসবিআর, এটা এক ধরনের ইলাস্টোমার, এটা এস দিয়ে হচ্ছে স্টাইরিন, বিতে হচ্ছে বিউটাডাইন, আর হচ্ছে রাবার। তাহলে এটা কি, এটা তিনটা পলিমার একসাথে, কোপলিমার, একটা এক ধরনের কোপলিমার এসবিআর। এটা খুব সবচেয়ে বেশি ইলাস্টোমারের মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে এসবিআর। এস হচ্ছে স্টাইরিন, বিতে বিউটাডাইন, আর হচ্ছে রাবার। তোমরা কি জানো এটা কোথায়, এই এই কোপলিমারটা অ্যাপ্লিকেশন কোথায়? বইয়ে তো লিখলো গাড়ি টায়ারে। হ্যাঁ, গাড়ি যে টায়ারগুলো আমরা ইউজ করি সেই টায়ারগুলো এসবিআর দিয়ে তৈরি, এটা অনেকে আমরা জানি না, কিন্তু আসলে কি এটা এসবিআর দিয়ে তৈরি। তারপরে কোপলিমার দেওয়ার পরও দেখা যায় কি আরো এনাফ স্ট্রেংথ হয় না, সেক্ষেত্রে ওটার সাথে কিছু কার্বন ব্ল্যাক, মানে কার্বনে কিছু পার্টিকেল অ্যাড করে দেওয়া হয়। মেইনলি এটা এসবিআর, কিন্তু স্ট্রেংথ কিছুটা বাড়ানোর জন্য তার সাথে কিছু কার্বন ব্ল্যাক, এটা সাথে ধরনের কম্পোজিট, যেহেতু কার্বন ব্ল্যাক রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, মেইনলি হচ্ছে এসবিআর। এটা এক ধরনের হচ্ছে কি ইলাস্টোমার। এটার ব্যবহার অনেক বেশি, কারণ অটোমোবাইলে তো আমরা অনেক, মানে যে কোনো অটোমোবাইলে কি লাগে, টায়ার লাগে, টায়ারগুলো জেনারেলি এসবিআর দিয়ে তৈরি। আরেকটা ইলাস্টোমারের কথা বইয়ে বলা হচ্ছে, এটাকে বলছে সিলিকন রাবার। এখানে দেখো এটা পার্থক্য কি, এটা কিন্তু ব্যাকবোনটা হচ্ছে কার্বনের না, ব্যাকবোনটা হচ্ছে সিলিকন আর অক্সিজেনের। ব্যাকবোনের মধ্যে সিলিকন অক্সিজেন অ্যাটম অল্টারনেট হয়ে আছে, আর দুই পাশে কিন্তু সাইড চেন আছে, যেমন আর আছে, তারগুলো কি হতে পারে, উদাহরণ দেওয়া আছে CH3 হতে পারে। এই ধরনের কিছু ইলাস্টোমার আছে, এদের নাম হচ্ছে সিলিকন রাবার, এদেরও অ্যাপ্লিকেশন আছে, অনেক জায়গাতে এখন সিলিকন রাবার ইউজ করছে। তো সিলিকন রাবারের স্ট্রেংথ কি কম হবে না বেশি হবে নরমাল পলিমার থেকে, কি মনে হয় তোমাদের? এটা বলতে স্যার কঠিন, কারণ কার্বন কার্বন বন্ড বেশি স্ট্রঙ্গার না, সিলিকন অক্সিজেন বন্ড বেশি স্ট্রঙ্গার, সেটা তো বলা যায় না। তবে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন রকস এন্ড মিনারেলস এ সিলিকন অক্সিজেন বন্ড অনেক হাই টেম্পারেচারেও
ওরা সার্ভাইভ করতে পারে। স্টেবল থাকে। তো সেটা চিন্তা হ্যাঁ। করলে যেটা বুঝতেছি আমিও যে এটা স্ট্রেংথ অবশ্যই কি নরমাল কার্বন কার্বন বন্ড থেকে একটু বেশি হলো বেশি আর কি, সেই কারণেই সিলিকন রাবার ইউজ করতেছে অনেক জায়গাতে আর কি। কিন্তু কিন্তু স্যার আমি তো এই তোমার কথা অর্গানিক শোনা যায় না সুমিত? স্যার, এবার শোনা যাচ্ছে, বলো। কিন্তু কিন্তু স্যার আমরা যতদূর অর্গানিক কেমিস্ট্রি থেকে পড়েছি যে কার্বন কার্বন বন্ডের স্ট্রেংথ অনেক বেশি বলেই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড গুলো কার্বন দিয়ে পসিবল হয়েছে। কিন্তু আবার যদি সিলিকন অক্সিজেন বন্ডের স্ট্রেংথ অনেক বেশি এবং সেই জন্য তো আমরা অনেক মিনারেল পাই। তাহলে আমরা যে কার্বন কার্বন ক্যাটিনেশনের কথা 11-12 থেকে শিখে আসছি বা 9-10 থেকে শিখে আসছি, তার সাথে আমরা সিলিকন অক্সিজেনের বন্ডের কিভাবে কম্পেয়ার করব ঠিক বুঝে উঠতে পারছি না। এদের বন্ড স্ট্রেংথ অ্যাকচুয়ালি এনথালপি এন্ট্রপি ক্যালকুলেশন করি বলতে হবে। তবে হ্যাঁ, এটা বলা যায় যে এটার হাই টেম্পারেচার স্টেবিলিটি অনেকটাই বেশি হবে যদি সিলিকন কার্বন বন্ড মানে এই এখন হচ্ছে যে তোমার হয়। এনাফ স্ট্রেংথ হয়তো দেয় আর কি, তোমার মানে রাবারের যেখানে অ্যাপ্লিকেবল সেখানে যে স্ট্রেংথটা দরকার সেই স্ট্রেংথটা হয়তো দিচ্ছে আর কি। আর যেহেতু হাই টেম্পারেচার প্রপার্টি ভালো, সেই কারণেই মানে অনেক জায়গাতে এখন এই সিলিকন রাবার ইউজ করতেছে। এক্স্যাক্টলি আমি ওই যে বললাম না ডাটা সবকিছুটা সব রকম ডাটা নাই আসলে, এটা স্ট্রেংথ কেমন হবে শুধু কার্বন কার্বন থেকে আমি আসলে ঠিক ডিটেল বলতে পারবো না, কিন্তু অনেক ক্ষেত্রে এখন সিলিকন রাবার ইউজ করতেছে আর কি। আচ্ছা, এরপরে টাইপটা বলছে যে পলিমার ফাইবার। ফাইবার কোনগুলো এটা কি জানো তোমরা? ফাইবারের ক্যারেক্টারিস্টিক কি? যেসব যেসব পলিমারকে টেনে লম্বা করে পলিমার পরে ফাইবারটার কি নেচার কি বলো? যে কোনো ফাইবারের কোনটাকে ফাইবার বলে? যেটার লেন্থ অনেক বেশি কিন্তু ব্রেড বা ডায়ামিটার উইডথ অনেক কম, অনেক কম। তাহলে লেন্থ টু ডায়ামিটার রেশিও যদি 100 হয়, সে অ্যাট লিস্ট 100 হয়, সেটাকে বলবে ফাইবার। তার মানে কি অনেক চিকন হবে, ডায়ামিটার কম হবে, লেন্থ অনেক বড় হবে। তো পলিমার ফাইবার কি তোমরা মনে আছে কোথায়, এখন কি মনে করতে পারো যে কোথায় কোথায় ইউজ হয় পলিমার ফাইবার? সিনথেটিক কাপড়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তারা যে কাপড় বানাচ্ছে বা যে কোনো ফ্যাব্রিক বানাচ্ছে সবগুলো আসলে কি পলিমার ফাইবার দিয়েই বানায়। আর কোথায় অ্যাপ্লিকেশন আছে? কম্পোজিট তৈরিতে। কম্পোজিট তৈরিতে অনেক বেশি ইউজ হচ্ছে। তো সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে ইউজ হয় হচ্ছে একটা ফাইবার নাম হচ্ছে অ্যারামিড, কেবলার ফাইবার। তোমরা আমি পরেও তোমাদেরকে বলবো আর কি, যখন আমি কম্পোজিট পড়বো। কেবলার ফাইবার, এটা নাম কেবলার, অনেক সময় অ্যারামিড বলে। এই ফাইবারটার অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ড ওয়াইড, সবাই অনেকে ইউজ করতেছে। যেমন আমাদের দেশে কি আছে কি কোনো পলিমার ফাইবার বলতে পারবা? আমরা কি ইউজ করি, রেয়ন। আমাদের দেশে কি সবচেয়ে বেশি ইউজ করি পলিমার ফাইবার? রেয়ন। রেয়ন করি। রেয়ন তো তোমার সেই কোন অ্যাপ্লিকেশনে? জুট। রেয়ন কোথায়? রেয়ন কি ইয়েতেই? রেয়ন ফাইবারটা কোথায় ইউজ হয়? টেক্সটাইলে? টেক্সটাইলে। হ্যাঁ, টেক্সটাইল বাদে বলো। টেক্সটাইল তো বললামই আর কি। টেক্সটাইল বাদে আর কি কি ফাইবার আমাদের ইউজ হয় সবচেয়ে বেশি? ন্যাচারাল ফাইবারের মধ্যে তো স্যার স্যার উড বা কাঠ আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। কাঠ, কাগজ এগুলো তো সেলুলোজ ফাইবার দিয়ে তৈরি। হ্যাঁ, এগুলো ইউজ করতেছি, কিন্তু আরেকটা ফাইবার খুব বেশি ইউজ হয়, বলো দেখি। সিনথেটিক ফাইবার, সেটা ন্যাচারাল না। চিন্তা করে বলো, খুবই বেশি ইউজ করি আমরা আর কি। একটা ফাইবার আছে সিনথেটিক ফাইবার, অবশ্যই ন্যাচারাল ফাইবার না, সিনথেটিক, সেটার ব্যবহার অনেক বেশি। নাইলন। হ্যাঁ, নাইলনটা আমরা খুব বেশি, নাইলনের দড়ি ইউজ করি, অনেক বেশি ইউজ করি আর কি আমরা। আমাদের দেশে নাইলনের ব্যবহার অনেক বেশি। আচ্ছা, এখন ইদানিং কি হচ্ছে, আবার ন্যাচারাল ফাইবার ইউজ করে আসলে কম্পোজিট বানাচ্ছে অনেকেই, এখন কিন্তু ওয়ার্ল্ডেও বানাচ্ছে, আমরাও ট্রাই করছি আমাদের দেশে। পার্টিকুলারলি আমি বলতে গেলে আমি অনেক বেশি এখন ট্রাই করতেছি ন্যাচারাল ফাইবার ইউজ করার জন্য। আমাদের দেশে কিন্তু অনেক ন্যাচারাল ফাইবার আছে, মানে অনেক ধরনের গাছ আছে, অনেক ট্রি আছে, এখান থেকে ন্যাচারাল ফাইবার বের করা যায় আসলে। কিন্তু স্যার এর মধ্যে কোন ফাইবারটা ভালো সেটার জন্য তো স্যার এই গাছের বায়োলজি ফিজিওলজিও জানতে হবে। এই সেটা তোমার এই ঠিক না সুমিত, তোমার কথা সবসময় শোনা যায় না, তুমি এটা কাছে আনো, মাইক্রোফোনটা কাছে আনো। স্যার? কিন্তু স্যার কোন ট্রি স্পিসিসের মধ্যে ভালো ফাইবার হবে সেটা জানার জন্য তো সেটা তোমাকে তো দেখতে হবে না, তুমি তো ডাটাবেস তো তোমার কাছে নাই। তোমাকে সব জায়গায় আনকমন যদি ফাইবার তুমি চুজ করো, তুমি তো ডাটাবেস নাই, তোমাকে ওটা টেস্ট করে দেখতে হবে স্ট্রেংথ কেমন আছে। সিঙ্গেল ফাইবারের টেস্ট এখানে করা যায়, আমি করছি আর কি আগে। সিঙ্গেল ফাইবার টেস্ট করে ওটা টেনসর প্রপার্টি কেমন বের করা যায়। কিন্তু কিন্তু স্যার যদি মনে করুন যে আমরা কিন্তু কি বলবো যে এনজিওস্পার্ম আর জিমনোস্পার্ম মিলিয়ে কিন্তু বাংলাদেশের প্ল্যান্ট স্পিসিসের সংখ্যা নিয়ারলি 10,000 এর কে ক্রস করতে পারে। তো স্যার এসব প্ল্যান্ট ম্যাটেরিয়ালস এর মধ্যে কোনটা দিয়ে কাজ শুরু করবেন সেটা সেটা আপনারা চুজ করেন কি করে? আপনারা তো নিশ্চয়ই হাই থটপুট ম্যাটেরিয়ালস ইনভেস্টিগেশন করেন না। এখন আমি তোমার কথা পুরোপুরি বোঝা যাচ্ছে না, তুমি তোমার যেটা কাছে আনতে হবে না। আমি তো এখন যেটা করি কি, আমরা তো অত বেশি হাই লেভেলের রিসার্চ এখন পর্যন্ত করতে পারতেছি না। নরমালি আমি যেটা ট্রাই করি কি, যে আমি যে কোনো ফাইবার পাইলে যদি সেটাকে ফাইবার আকারে বের করতে পারি, সেটা নিয়ে আমি চেষ্টা করি আর কি, যে সেটা প্রপার্টি কেমন একটু দেখার জন্য।
এখন কোনটা দিলে ইনহ্যান্স বেশি হবে ওটা তো টেস্ট না করা পর্যন্ত বলা যাবে না। এমন মনে করো যে জুট ফাইবার অনেক বেশি কাজ হচ্ছে, অনেক কাজ হয়েও গেছে। তারপরে মনে করো যে কোয়াইট ফাইবার, যেগুলো হচ্ছে যে কি আনারস না কি বলে নারিকেলের ফাইবার, এগুলো কিন্তু অনেক বেশি অলরেডি কাজ হয়ে গেছে। যে কারণে আমি চেষ্টা করি যে নতুন নতুন কিছু ফাইবার বের করা যায় কিনা, যেগুলা ডাটাবেস এখন নাই আর কি, সেগুলা করলে সেগুলো একটু ভালো সুবিধা হয়, পাবলিশ করতে ইজি হয়। স্যার এগুলো কিন্তু এগ্রিকালচারের ব্যাপারও আছে, কেননা সেক্ষেত্রে এসব এসব প্ল্যান্টকে স্পেশালি কাল্টিভেট করতে হবে, এদের হয়তো কিছুটা জেনেটিক মডিফিকেশনও লাগবে, কেননা এতে সেগুলো সেল লাগবে, এখন সেগুলো লাগবে, সেগুলো নিয়ে এত চিন্তা করতে গেলে তাহলে সেগুলো তো আর আমরা পারবো না। সেগুলো যদি আমরা বলতে হয় তাহলে আমরা তাদের সাথে কোলাবোরেশন করতে হবে। এখন স্যার পর্যন্ত এক্ষেত্রে কোলাবোরেশন কিভাবে করেন? কোলাবোরেশন তখন ওই যে ওদের সাথে যোগাযোগ করতে হয়, যদি সেরকম কিছু ডাটা আমার লাগে সেক্ষেত্রে যোগাযোগ করতে হয়, যারা যারা এগ্রিকালচারে কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে হয়। তো আমি এখনো সেই অত লেভেল ডিপ লেভেলে তো আমি যেতে পারতেছি না। আমি মোটামুটি চেষ্টা করতেছি যে পরিমাণ মানে কম্পোজিট বানায় প্রপার্টি গুলো কেমন হচ্ছে সেগুলো দেখার এই মুহূর্তে। তোমরা একটু দেখলে দেখবে যে আমার ছেলে যারা কাজ করতেছে ভিন্ন ভিন্ন অনেক ধরনের ফাইবার নিয়ে কাজ করে আর কি। তো ফাইবারের নেচার কেমন হওয়া উচিত বলো দেখি, প্রপার্টি কেমন হওয়া উচিত, দেখে স্ট্রেংথ কি বেশি হওয়া দরকার? তোমাদের কি কোনো আইডিয়া আছে টেক্সটাইলে যখন টেক্সটাইল ফাইবার দিয়ে যখন ফ্যাব্রিক বানায় তখন তাদের কি প্রপার্টি থাকা উচিত? কোনো কি আইডিয়া আছে? এটা কি টুইস্ট করে, বেন্ড করে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, অনেক টুইস্টিং বেন্ডিং হয়। কাজে তাহলে কি তাহলে তো এইসব প্রপার্টি ভালো হতে হবে। টুইস্ট যখন করবে তাদের ছিঁড়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না। স্ট্রেচ যখন করবে, স্ট্রেচ করলে যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু এদেরকে ইউজ করা যাবে না। কাজে কি অবশ্যই কি তাদের টেনসাইল স্ট্রেংথ কিন্তু বেশি হতে হবে, কারণ মলিকুলার ওয়েট বাড়লে কিন্তু টেনসাইল স্ট্রেংথ বাড়ে। কাজে এমন ফাইবার, পলিমার ফাইবার গুলো কেমন হয়, এমন ফাইবার চুজ করতে হবে যাতে মলিকুলার ওয়েট কিছুটা হলে যেন বেশি থাকে আর কি, যাতে যখন এটাকে প্রসেস করবে সেজন্য ছিঁড়ে না যায়। আর কি কোনো প্রপার্টি হওয়া দরকার পলিমার ফাইবারের? যেহেতু ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের স্ট্রেংথ বেশি, সুতরাং এটা কিছুটা ক্রিস্টালিটি থাকা দরকার। আবার এতটাও ক্রিস্টালিটি থাকলে সমস্যা যদি এটা ব্রিটেলি হয়ে যায়। মানে মোটামুটি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ক্রিস্টালাইট থাকা উচিত, কিন্তু সেটা অ্যামরফাসও কিছুটা থাকা উচিত। জেনারেলি তাই হয়, জেনারেলি পলিমার তো সেমি ক্রিস্টালাইন, তুমি কোনো পলিমারের মধ্যে 100% অ্যামরফাস বা সরি 100% ক্রিস্টাল পাওয়া কিন্তু অনেক কঠিন। জেনারেলি কি যে কোনো পলিমারের কথা বলতে গেলেই বলতে হবে সেমি ক্রিস্টালাইন, কিছুটা অ্যামরফাস ফেজ থাকবে, কিছুটা ক্রিস্টালাইন ফেজ আসলে থাকে। আচ্ছা, এরপরে আরো কিছু অ্যাপ্লিকেশনের কথা বলছে, যে প্রথমটা বলছে হচ্ছে কোটিং। কোটিং তো অবশ্যই দেওয়া হয়, তোমরা বলদেই কোটিং দেওয়া টার্গেট কি, যে কোনো একটা কোটিং মানে কি লেয়ার, একটা মেটাল বা একটা মেটাল লেয়ার দেওয়া। কোটিং দেওয়া কেন কোটিং দেয় বলতে পারবা? যে কোনো কোটিং দেওয়া টার্গেট কি? পলিমার কোটিং না, যে কোনো কোটিং। সারফেস প্রপার্টি, মডিফিকেশন, করশন রেজিস্ট্যান্স, অ্যাস্থেটিক্স। তাহলে এই তিনটা মেইনলি, তিনটা, একটা হচ্ছে তোমার মানে এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করা, একটা হচ্ছে তার অ্যাস্থেটিক ভ্যালু বাড়ানো, আর একটা শুধু করশন না, করশনটা মেইন অ্যাপ্লিকেশন, কিন্তু যে কোনো মেকানিক্যাল প্রপার্টি বাড়ানোর জন্য অনেক সময় দেওয়া হয়, মেইনলি দেওয়া হয় আসলে করশন প্রোটেকশনের জন্য। পলিমারের কোটিং কি দেওয়া হয়? তোমরা কি কোনো জায়গায় শুনছো কোনো নাম যে পলিমারের কোটিং দেয়? বিভিন্ন ফার্নিচার, অটোমোবাইলস, এগুলোর উপরে তো পলিমারের কোটিং। ইনফ্যাক্ট আমরা বাড়ি ঘরের ভেতরে স্প্রে করে দেওয়া হয়, যে তোমার যে স্প্রে দেখো যে চকচক করে না ফার্নিচার গুলো, সেগুলো কি পলিমারের একটা লেয়ার দিয়ে দেওয়া হয়, স্প্রে করে দিয়ে দেওয়া হয়। এটা ভালো উদাহরণ আর কি। তোমাদের বলে একটা, হ্যাঁ বলো। এখানে কোটিং এর ক্ষেত্রে অনেকগুলো আছে, পেইন্ট, ভার্নিশ, এনামেল, ল্যাকার, শেলাক। এগুলোর পার্থক্য কি? এগুলো সবই পলিমার কোটিং আর কি। এগুলো, হ্যাঁ বলো কি? কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য কি? এত ডিটেল আমিও জানি না, কিন্তু এগুলো সবগুলাই পলিমারের কোটিং। তোমাদের এত ডিটেল আমিও আসলে জানি না যেগুলোর মধ্যে একদম এক্স্যাক্টলি পার্থক্যগুলো কি, কিন্তু এগুলো আমি জানি যে সবগুলো হচ্ছে পলিমার। এগুলো সবগুলো ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল, সবগুলো পলিমারের, সবগুলাই কোটিং হিসেবে ব্যবহার করে। তো এখানে একটা কথা বলছে ল্যাটেক্সটা হচ্ছে একটা সাসপেনশন, যেটাকে একটা পলিমার, কতগুলো পলিমার পার্টিকেল যেগুলো পানির মধ্যে দিয়ে সাসপেনশন তৈরি করে সেটাকে কোটিং দেওয়া হয়, ল্যাটেক্স কোটিং। এই ল্যাটেক্স কোটিং গুলোর সুবিধা কি, যেহেতু ওয়াটারটা হচ্ছে সলভেন্ট, এদের ভিওসি কি বোঝো? অর্গানিক কম্পাউন্ড। তো এদের সুবিধা কি, এদের ভিওসি অনেক কম, যেহেতু এখানে ডিসপারসিভ মিডিয়াটা হচ্ছে ওয়াটার, এদের কোনো অর্গানিক কম্পাউন্ড না, কাজে এদের ভিওসি অনেক কম দেখে অনেক ক্ষেত্রে এখন ল্যাটেক্স ইউজ করতেছে। সুমিত যেটা বললো যে পেইন্ট, ভার্নিশ, এনামেল, এগুলো আসলে মানে এগুলো একদম এক্স্যাক্টলি পার্থক্য কি এগুলো আমি জানি না আসলে। সবগুলাই হচ্ছে তোমার পলিমার সবগুলাই কোটিং হিসেবে ব্যবহার করতেছে। আচ্ছা, এরপরে আছে অ্যাডহেসিভ। হ্যাঁ, অ্যাডহেসিভ তো তোমরা জানো,
অ্যাডিসিভ বন্ড, অ্যাসিড কি করে, অ্যাডিসিভের কাজ কি, বন্ড করা, দুটো ম্যাটেরিয়ালকে কি লাগে জোড়া লাগিয়ে দেওয়া। বন্ডিং গুলো কিভাবে হয় জানা আছে? মেকানিজম গুলো কি? খুব সামান্য জানা আছে, ইন ডেপথে জানা নেই। বেশি জানো না, কিন্তু সামান্য জানো, ওইটাই বলবো। একটা কি মেকানিক্যাল, একটা কেমিক্যাল। মেকানিক্যাল বন্ডিংটা কিভাবে হয়? মেকানিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে যেটা হয় যে এই লিকুইড, শোনা যাচ্ছে না সুমিত, তুমি তোমার ইয়েটা কাছে আনো। স্যার মেকানিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে যেটা যেটা হয় বা ফিজিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে এই যে লিকুইডটা, যে লিকুইড বা গ্লু পোর করা হয় ধরো সারফেস, আমাদের সারফেসের ক্রেভিসের ভেতরে ভেতরে চলে যায় এবং এই ক্রেভিসের ভেতরে ঢুকে যাওয়ার ফলে এদের মধ্যে একটা ইন্টারলকিং হয়। আর যদি এদেরকে আলাদা করতে যাওয়া হয় তবে এই স্ট্রেসটা এই গ্লু লেয়ারের উপরে পড়ে। এই গ্লু লেয়ারের স্ট্রেংথ যত বেশি হবে এদের মধ্যে বন্ডিং তত তত ভালো হবে, তার মানে কেননা জাস্ট অলরেডি ফিজিক্যাল বন্ডিং হবে আর কি, মানে যে দুটো ম্যাটেরিয়ালকে অ্যাড করা জোড়া লাগানো হবে, যে পিকার ভ্যালি থাকবে সেই পিকার ভ্যালির মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হবে, সেখানেই বন্ডিং হবে আর কি। তো আরেকটা বন্ডিং হচ্ছে কেমিক্যাল বন্ডিং, এটা কেমন? এখানে এখানে স্যার কেমিক্যাল, এখানে কেমিক্যাল রিয়াকশন বা ফেজ ট্রানজিশন জাতীয় কিছু একটা হবে, যে যেসবের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আম, যাবে যে দুটো সারফেসের মধ্যে কিংবা সারফেস এবং গ্লুয়ের মধ্যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে গেছে, কিন্তু এক্স্যাক্টলি কি কেমিক্যাল রিয়াকশন ঘটে সব ক্ষেত্রে সেটা আমি নিজেও জানার সেটা জানা চেষ্টা যাবে না, করতে কিন্তু পারিনি। কোনো না কোনো কিছু না কিছু রিয়াকশন হতে পারে এবং হবে, এবং তারা কি করবে, দুটা সারফেসকে অ্যাডার করা হবে তাদের মধ্যে কি বন্ডিং করে দিবে আর কি। তো এই ধরনের বন্ডিং বলে কেমিক্যাল বন্ডিং। যে যখন অ্যাডিসিভ ইউজ করা হবে, হয় মেকানিক্যাল বন্ডিং হবে বা কেমিক্যাল হবে, অনেক সময় কি দুইটাও হতে পারে, দুই ধরনের একসাথে হতে পারে। পলিমারে অ্যাডিসিভ কি ইউজ করা হয় তোমরা কি জানো কোথাও, কোথায় ইউজ করা হয়? আরেকটু কথা বলো যে অ্যাডিসিভ, যে মানে কোন অ্যাডিসিভ চুজ করব এটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা কি জানো? কোন টেম্পারেচার রেঞ্জে ইউজ করব, কেমন এনভায়রনমেন্টে করব, কেমন স্ট্রেস থাকবে, তারপর এটা কি টেম্পোরারি হবে না পার্মানেন্ট হবে, এইসব আর কি। হ্যাঁ, তাহলে প্রথম 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 শর্ত হচ্ছে তুমি কোন ম্যাটেরিয়াল তুমি অ্যাড করবে, অ্যাড করবা, তাই সেটা হচ্ছে প্রথম প্রথম ক্রাইটেরিয়া। কোন ম্যাটেরিয়াল তুমি জোড়া লাগাবা, সব ম্যাটেরিয়ালের জন্য কিন্তু এক ধরনের অ্যাডিসিভ ইউজ করা হয় না। সেকেন্ডটা হচ্ছে ও যেটা বললো যে তুমি যে বন্ডটা বন্ড করবা, অ্যাড করবা, সেটা কি পার্মানেন্ট হবে নাকি টেম্পোরারি হবে। তারপরে ফ্যাক্টরটা যেটা বইয়ে বলতেছে, দেখো যে টেম্পারেচার কেমন, তুমি যেখানে সার্ভিসে দিবা সেখানে টেম্পারেচার কেমন, সেটার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যাডিসিভ চুজ করতে হবে। আরেকটা হচ্ছে যে তোমার প্রসেসিং কন্ডিশন গুলো কেমন হবে। মেনলি এই চারটা ফ্যাক্টর চিন্তা করে কোন ধরনের অ্যাডিসিভ ইউজ করবা সেটা চিন্তা করা উচিত আর কি। তো পলিমার অ্যাডিসিভ কি ইউজ করা হয় কোথাও? আচ্ছা, অ্যাডিসিভ তো কি তাহলে এটা কি এক ধরনের কি জয়েনিং বলে এটা অ্যাডিসিভকে? জি স্যার, বলা যায়। এত অন্যান্য জয়েনিং থেকে এটার কি সুবিধা? মনে করো যে বোল্টিং বা মনে করো যে ওয়েল্ডিং, এগুলো এগুলো থেকে কি অ্যাডিসিভ অ্যাড করে যদি জয়েন করা হয় তাহলে কোনো সুবিধা আছে? লো টেম্পারেচারে লো কস্টে করতে গেলে কিছুটা এটা সুবিধা পাওয়া পাওয়া যাবে। তো অন্য কি সুবিধা আছে? লো টেম্পারেচার মনে করো ধরলাম না, টেম্পারেচার মনে করো বেশি, তাহলে সেক্ষেত্রে তো ইউজ করা যাবে না, তাই না? তো অন্য কি হ্যাঁ, সুবিধা আছে? ওজন কি কম, ওয়েট কি কমাবে? ওয়েল্ডিং এর তুলনায় হয়তো খুব বেশি হ্যাঁ, অবশ্যই কমাবে না। কমবে, বোল্টিং করলে রিভেটিং করলে তো সেটা তো ওয়েট বেশি, সেই হ্যাঁ, তুলনায় তো কিন্তু অবশ্যই ওয়েট কম। কিন্তু ওয়েল্ডিং করলেও তো স্যার ওয়েট খুব বেশি বাড়বে না। বারবার কিন্তু অ্যাডিসিভ থেকে বেশি। আচ্ছা, আরো কিছু ফ্যাক্টর বইয়ে দেওয়া আছে, দেখো বলতেছে কি যে যে কোনো ধরনের ডিসিমিলার ম্যাটেরিয়ালও কিন্তু অ্যাডিসিভ দিয়ে জোড়া লাগানো যায়। তো সোল্ডারিং করেও সম্ভব অনেক ক্ষেত্রে, হ্যাঁ, মেটাল আর সেটা সিরামিকের মধ্যেও সোল্ডারিং সম্ভব। সম্ভব, কিন্তু কিন্তু এখানে যেটা বলতেছে যে হতে পারে সোলারিং, কিন্তু অন্যান্য গুলোর থেকে হয়তো এটা বেটার আর কি। আমার বলতেছে যে কোনো কমপ্লেক্স শেপ হলেও কিন্তু, যদি কমপ্লেক্স শেপ হয় সেটাও কিন্তু অ্যাডিসিভ দিয়ে অ্যাড করা, জোড়া লাগানো যায়, যেটা সব ক্ষেত্রে অন্যান্য টেকনিক, জয়েনিং টেকনিক দিয়ে কিন্তু করা যাবে না। এখানে স্যার একটা অ্যাডভান্টেজের কথা হচ্ছে ব্যাটার ফ্যাটিগ রেসিস্ট্যান্স। এটা কি হবে এখন স্যার? এটা কি হবে, এটা আসলে মানে এখানে যেহেতু বলছে তাই বলে হয়তো বা হবে, কিন্তু আমি পুরোপুরি শিওর না আসলে। মানে আমি কোনো, মানে আমার কাছে কোনো ডাটা নাই তো যে আসলে কেমন হয়, কিন্তু যে যিনি লিখছে ক্যালিস্টে, তার তো ভুল করার কথা না, হয়তো বা বেশি আর কি। কিন্তু টেস্ট না করে সে, তুমি যদি ডাটা, হয়তো তার কাছে ডাটা আছে দেখি সে বলছে আর কি। এমনি চিন্তা করলে তোমার কি মনে হয়, এমনি কি বেশি হওয়ার কথা ফ্যাটিগ রেজিস্ট্যান্স? এটা তো স্যার বলা কঠিন, কিন্তু আর ম্যানুফ্যাকচারিং কম কস্ট হওয়ার কথা। বেশি, তোমার খুব খুব সহজে অ্যাডহেসিভ ইউজ করে কি মেটাল জয়েন করা যায়। অন্যান্য টেকনিক যেমন ডিবেটিং, বোল্ডিং থেকে অবশ্যই ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক কম। ফ্যাটিকটা আমি পুরোপুরি শিওর না, ফ্যাটিক কি বাড়বে কিনা। পলিমার কি কোন অ্যাডিসিভ পলিমার আছে? অ্যাডিসিভ পলিমার তোমাদের জানা আছে কিছু, যে পলিমার অ্যাডিসিভ হিসেবে সুপার ইউজ গ্লু, হয়? স্কচ টেপ, এগুলো। হ্যাঁ, তো আমরা যে গ্লু গুলো নরমালি ইউজ করি সেগুলো কি সবগুলোই তো পলিমার?
মেইনলি। আচ্ছা তুমি এপক্সি নাম শুনছো? এপক্সি, জি স্যার, এক ধরনের এপক্সিটা গ্লু। কিন্তু আমরা যে অ্যাডিসিভ যেটা ইউজ করি জেনারেলি সেটা কিন্তু এপক্সি। এখন আস্তে আস্তে কি কোন অ্যাডহেসিভ স্যার? বুঝি না, এই তোমার ইয়ে কাছে জানো, তোমার কথা শোনা যায় না মাঝে মাঝে। স্যার কোন এপক্সি? স্যার মানে মানে কোন কোন ধরনের গ্লুতে ইউজ করা হয় এপক্সি? আমরা যে গ্লুটা ইউজ করি ওইটাই, আমরা যে সুপার গ্লু তো গ্লুটা। স্যার ইথিলিন সায়ানোঅ্যাক্রাইলেট এর লেবেলেই লেখা থাকে। তাহলে তাহলে তো আমাকে এখানে তো সবাই তো বলছে এটা এপক্সি, আমিও তাহলে কনফিউজ হয়ে গেলাম আর কি, ওটা কেন লেখা থাকে, আমি তো জানি যে এটা এপক্সি আর কি। আমরা যে সুপার গ্লু ইউজ করি এর গায়ে কিন্তু আমি নিজে পড়েছি যে ইথিলিন সায়ানোঅ্যাক্রাইলেট। স্যার সুপার গ্লুতে এপক্সি নাই, কিন্তু যে গরিল্লা গ্লু আরেকটা আছে যে ইয়েলো কালারের থাকে ওইটাতে এপক্সি যখন ওটা আছে। এপক্সি, ও তাহলে আমি ভুল জানি আর কি, তাহলে সেটা হতে পারে। তোমাদের ইন্টারেস্ট বেশি, আমি আসলে আমার আসলে ইন্টারেস্ট খুব বেশি না, তোমরা তো অনেক বয়স্ক, তো তোমাদের ইন্টারেস্ট দেখতেছো অনেক বেশি, অনেক কিছু দেখতেছো তুমি। আমি আসলে অত বেশি কিছু দেখি না, আমি এটা জানতাম না, তুমি যেটা বললা না যে ওইটা আমি নাম পড়ে আসলে দেখিনি আসলে কি লেখা থাকে। কিন্তু এমনি যেটা বলে যে অ্যাডিসিভ হিসাবে অনেক জায়গাতে এপক্সি ইউজ করতেছে। এপক্সির কিন্তু আরো ব্যবহার আছে, এপক্সি কিন্তু কি কম্পাউন্ড মানে কম্পোজিট অনেক ক্ষেত্রে এপক্সি দিয়ে বানাচ্ছে। এপক্সিটা কি থার্মোসেট না থার্মোপ্লাস্টিক বলতে পারবা? থার্মোসেট হওয়ার কথা, কারণ এপক্সির তো বন্ড হচ্ছে কার্বন কার্বন বন্ড এবং কার্বন অক্সিজেন কার্বন বন্ড প্যারালাল। হ্যাঁ, তাহলে এটা আসলে এটা থার্মোসেট আর কি, যেটা স্ট্রেংথ তো কিন্তু অনেক বেশি, যে কারণেই এটাকে অ্যাডিসিভ হিসেবে ব্যবহার করতেছে। যে অ্যাডিসিভ গুলা বানাচ্ছে অ্যাডিসিভ স্ট্রেংথ কিন্তু অনেক বেশি, অনেক ভালো স্ট্রেংথ দেয় আর কি। আচ্ছা এরপরে আরেকটা অ্যাপ্লিকেশন বলছে ফিল্ম, পলিমার ফিল্মের তো অ্যাপ্লিকেশন আছে, বলো কোথায়? প্যাকেজিং এ সবচেয়ে বেশি। মেইনলি প্যাকেজিং এ। আমরা তারপরে যে বাজার যে কি পলিথিনের ব্যাগ ইউজ করি সেটাও তো এক ধরনের পলিমার। প্যাকেজিং এর ক্ষেত্রে যে ফিল্মটা ইউজ করতে হবে, তাহলে ফিল্মের প্রপার্টি ন্যাচারাল বা প্রপার্টি কি হওয়া উচিত? হাই হাই স্ট্রেংথ, লো ওয়েট, ক্ষেত্রে লো ওয়েট বিশেষে তো হতেই হবে, ট্রান্সপারেন্সি, হ্যাঁ, তারপরে হ্যাঁ যে যেগুলো বললো। কেমিক্যাল বিশেষ করে ভেপরের পারমিয়েবিলিটি কন্ট্রোল থাকতে হবে। কেমিক্যাল ইনার্ট হতে হবে, সেদিন কেমিক্যাল রাখলে কেমিক্যাল রিঅ্যাকশন করলে তো হবে না, কেমিক্যাল ইনার্ট হতে হবে। সব কেমিক্যাল নন তো, ফুড স্টাফ বা যেটা প্যাকেজ করা হচ্ছে সেটা ইনার করতে হবে। যেমন ধরুন যে ফ্লোরিন বা নাইট্রিক অ্যাসিডের সাপেক্ষে ইনার্ট থাকবে, এটা কি স্যার আশা করা যায়? আশা করা যায় না, কিন্তু এখন সব ক্ষেত্রে অবশ্য যায় না। আমরা যেগুলো নরমালি বানাচ্ছি বা ইউজ করছি, এত এত দাম এত কম, আসলে এত ভালো প্রপার্টি হওয়ার কথা না আর কি। তারপর তো আমরা ইউজ করতেছি, আমি তো বলতেছি যে পলিমার ব্যাগ ফেলে দিতে, তাই না? সবাই তো বলছে, তারপর তো আমরা ইউজ করে যাচ্ছি এত ক্ষতি করতেছে, তারপরে কিন্তু আমরা এগুলো ইউজ বাদ দিচ্ছি না আর কি। অনেক ধরনের কিন্তু ব্যাগ আসছে বাংলাদেশে বা সব জায়গাতে, কিন্তু আমরা তো ব্যবহার করি না, দাম একটু বেশি দেখে হয়তো করি না আর কি। ন্যাচারাল ডিগ্রেডেবল ফিল্ম, এরকম ফিল্ম ফর্মিং পলিমার তো আছেই, সেগুলো ইউজ করা যায় না নাকি স্যার খরচ বেশি পড়ে? কস্ট অনেক বেশি। তুমি সাধারণ একটা ব্যাগ, এই তো বললাম যে আমরা তো খরচ করতে চাই না, আমরা তো আমাদের যে অবস্থা, আমরা টাকা স্পেন্ড করতে চাই না আর কি। যেমন যেগুলো আমাদের ইয়ের ব্যাগ জানি, জুটের ব্যাগ অনেক ভালো, কিন্তু 10 টাকা 12 টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু আমরা তো সেগুলো ব্যবহার না করি, পলিথিন ব্যাগ ইউজ করতেছি আর কি। এসব ব্যাগ কিন্তু অনেক ভালো, মানে অনেক কিন্তু বায়োডিগ্রেডেবল, অনেক মানে ব্যবহার করলে কিন্তু অনেক ভালো, পরিবেশের জন্য ভালো, কিন্তু আমরা তো করি না। পলিমারটা একবার ব্যান করে দিল না বাংলাদেশে, কিন্তু পরে তো আবার চালু হয়ে গেল। মাঝখান দিয়ে একবার ব্যান করে দিচ্ছিল যে পলিথিন ব্যাগ ইউজ করা যাবে না, কিন্তু পরে এখন তো আবার আমরা ইউজ করা শুরু করে দিচ্ছি। এখন স্যার বিশ্বের যে পরিস্থিতি, বিশেষ করে কোভিড-19 ভ্যাকসিনেশনের জন্যই তো স্যার স্যার পলিমার বেসড ইনজেক্টর বা সিরিঞ্জ লাগবে। সেগুলো যে বায়োডিগ্রেডেবল হবে কিনা সেটাও তো স্যার বলা যাচ্ছে এখন না। অনেক 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 সমস্যা আছে, সেটাই আর কি, মানে কে যে কি ইউজ করতেছে এগুলো আসলে কমেন্ট করা ঠিক না আর কি, আমরা কিছু জানি না, বুঝছো না? ভ্যাকসিন যে আসছে বাংলাদেশে, এটা যে আসলে কি আমরা কি জানি, কাজে এর সম্পর্কে কমেন্ট করে কোনো লাভ নাই, মানে কমেন্ট করা না করাই বেটার। ভ্যাকসিন সম্পর্কে বলছেন, জাস্ট ভ্যাকসিনের যে সিরিঞ্জ আছে আমি সেই বুঝছি সিরিঞ্জের সবই মেটেরিয়াল। ওভারঅল সবই আর কি, সবই কোনটা যে কি দিয়ে বানাচ্ছে আমরা তো জানি না আর কি, সেটাই বললাম। সিরিজ গুলো যে কেমন পলিমার, এটা কি বায়ো পলিমার না কি পলিমার আমরা তো জানি না। আচ্ছা এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে ফোম। হ্যাঁ, তো ফোম তো তোমরা বুঝো, ফোমের মধ্যে কি অনেক বেশি মানে কি থাকবে, অনেক বেশি পসিটি থাকবে। পলিমার ফোনের অ্যাপ্লিকেশন কোথায় বলো? কুশন, কুশনের মধ্যে আছে যেগুলো ফার্নিচারও হয়, অটোমোবাইলস মোবাইলে ফার্নিচার, হয়। হ্যাঁ, যতগুলো আমরা কুশন ইউজ করতেছি সবগুলাই কিন্তু পলিমারের, বেশিরভাগই পলিমার দিয়ে তৈরি আর কি। মাঝে মাঝে থার্মাল ইনসুলেশন বা প্যাকেজিং এর ক্ষেত্রে ইউজ হয়। সেগুলো তো হয়তো ফোম কিভাবে বানাতে হবে, আমি যখন প্রসেসিং বলবো তখন একটু বলবো যে পলিমার ফোম কিভাবে বানাতে হবে আর কি। এখন আর বলতেছি না। তো আজকে তাহলে এই পর্যন্তই আর কি, এরপরে ক্লাসে দেখো আমি এখান থেকে শুরু করবো 15.19 অ্যাডভান্স পলিমার বলবো, কয়েকটা আছে যেগুলো বইয়ে দেওয়া আছে।
এরপরে দেখো পলিমার সিনথেসিস তোমরা জানো, তারপরে একটু আমি বলবো যে অ্যাডিশন, পলিমারাইজেশন, কন্ডেনসেশন এগুলো একটু বলবো। তারপরে পলিমারের সাথে কিছু আইডি বেস করা হয় সেগুলো সম্পর্কে বলবো। এইটুকু তাহলে আমি পরে ক্লাসে বলবো শনিবারে। তোমরা কি বাসায় কি পড়াশোনা করতেছো নাকি? জি স্যার, চেষ্টা করছি। ইয়েস স্যার। তোমাদের কিন্তু আমি একটু বলছি যে সব স্যার, অনেক স্যারই বলছে আমরা কিন্তু এবার ওবি ফলো করার চেষ্টা করতেছি। ওবি তে কিন্তু যে জিনিসটা হচ্ছে যে সারা লেকচার দিবে, কিন্তু তোমাদের কিন্তু বেশি পড়াশোনা করতে হবে বাসাতে আর কি। মানে আমি কিন্তু দেখো অনেক সময় আমি আমি অনেক সময় অনেক কিছু আমি জানি না, হয়তো তোমরা আমার থেকে অনেক কিছু বেশি জানো, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করে অনেক কিছু বলতেছি না, সব কিন্তু আমরা এবার ক্লাসে বলবো না আর কি। তোমাদেরকে একটু একটু পড়ে নিতে হবে বাসায়। এটাও একটা টার্গেট আর কি, যে আমরা তোমাদেরকে সবকিছু বলে দেবো না, তোমাদের কিন্তু নিজের ইন্টারেস্ট একটু অনেক কিছু পড়তে হবে এবার। সব স্যারাই দেখবা যে সবকিছু বলবে না ক্লাসে, যেহেতু ওবি ফলো করতেছে, ট্রাই করতেছে সবাই ওবি ফলো করার আর কি। আচ্ছা, আমি আরেকটা কথা বলি যে এরপরে লেকচারটা দেওয়ার পর কিন্তু আমি একটা সিটি নিবো আর কি তোমাদের কাজে, একটু পড়াশোনা শুরু করো, সিটি কিন্তু ভালো হতে হবে। তোমাদের কবে সিটি দিবা তোমরা একটু চিন্তা করে নিও, সবাই একটু কথা বলে নিও সিটিটা কবে দিবা আর কি। স্যার অনলাইনে কি আমরা টাইপ করে দেব নাকি লিখে দেব, না এমসিকিউ হবে? এমসিকিউ তো অবশ্যই হবে না, তোমাদেরকে লিখে দিতে হবে, এবং ওই পরীক্ষা দিবা যেভাবে দিচ্ছ সেভাবে দিবা, লিখে তারপরে স্ক্যান করে আমাকে দিবা। চারটা জিনিস হচ্ছে তোমাদের তোমাদের কি গতবার সিটি নেওয়ার সময় কি ক্যামেরা অন ছিল তোমাদের? সারা যে সিটি নিয়েছিল গত টার্মে? মাঝে মাঝে ছিল, কিন্তু সব সময় না। আচ্ছা, আমার সাজেশন যেটা, তোমরা তোমরা ক্যামেরা অফ করেই রাখবা, কিন্তু যদি আমি বলি তাহলে তোমাকে, আমি যাকে বলবো তার ক্যামেরাটা অন করতে হবে। এমনি তোমাদের ক্যামেরা অন রাখার দরকার আছে, বন্ধ করে ফেলো, এই কি নাম, স্বাগত, তুমি রেকর্ডিং বন্ধ করো। তোমাদেরকে হচ্ছে যে ক্যামেরা অন রাখার দরকার নাই, কিন্তু আমি পরীক্ষার সময় যদি আমি কাউকে বলি অন করো, তাহলে একটু আমাকে অন করে দেখাতে হবে, ঠিক আছে? এই আর কি, তোমাদের পারমিশনটা তোমাদের রাখো যে যেন তোমরা ক্যামেরা, মানে আমি বললে তোমরা যেন ক্যামেরা অন করতে পারো, এরকম আর কি। তাহলে আমি এর পরের লেকচার পর্যন্ত তোমাদের একটা সিটি নিব আর কি, কাজে প্রিপারেশন নেওয়া শুরু করো। আর কবে কবে দিবা সিটিটা আমরা কি আগে থেকে বলে দিতে হবে। যে কোনো ক্লাস টাইমই হবে, কাজে কবে দিবা, মানে সামনের সপ্তাহ তো যদি পারো দিবা, নাহলে তার পরের সপ্তাহে দিবা আর কি। তোমরা একটু কথা বলে নিও, সবার মধ্যে কথা বলে নিয়ে আমাকে জানাই দিবা। জি স্যার। আচ্ছা, আর কিছু বলবা কিনা আজকে বলো। স্যার কালকে কি সরকারি ছুটি নাকি কালকে ক্লাস হবে আমাদের? না, কালকে তো ছুটি, কালকে 17 তারিখ না? জি স্যার। অন্য কিছু বলার আছে আজকে আর? আচ্ছা, আমি এরপরে যে পলিমার প্রসেসিং যেটা যে বই থেকে পড়াবো, বইটা তো, আচ্ছা তোমরা কি সবাই টিমসে অ্যাড হয়েছো নাকি? জি স্যার। আমি সবাইকে কিন্তু অ্যাড করেছি, একটু তোমরা দেখিও যে তোমরা সবাই 475 এ মানে অ্যাড সবাই কি অ্যাড করা হয়েছে কিনা, যদি না করা হয় তাহলে আমাকে বলতে হবে, আমি অ্যাড করে দিব। আর হচ্ছে আমি পলিমারে যে বইটা পড়াবো সেই বইটা আমি আপলোড করেছি আজকে আর কি, তোমরা টিমসে ঢুকলে ওটা টিমস থেকে ডাউনলোড করে নিও বইটা। পুরো বই নাই, যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারটা আমি আপলোড করে দিয়েছি আজকে টিমসে, তোমরা ইচ্ছা করলে ওখান থেকে ডাউনলোড করে নিবা টিমস থেকে। তাহলে কি আমরা ক্যালিস্টারের বইটা ফলো করব না, এই 15 19 20 21 এর নাকি স্যারের পর থেকে? এই তুমি, তোমার কথা তো শোনা যায় না সুমি, তোমার এটা মানে দূরে থাকে নাকি? স্যার এখন আমার কথা শুনতে না, আমি পাচ্ছেন? যেগুলো বলছি তুমি আমি যেগুলো আলোচনা করলাম, আমি যেটা ফলো করতেছি ওটা তো আমি তোমাদেরকে এই টিমসে দিয়ে দিচ্ছি আর কি। তুমি সেটাও পড়তে পারো, বা তোমার কাছে অন্য ভার্সন থাকলে সেটাও পড়তে পারো, সমস্যা নেই, কিন্তু আমি যেটা পড়াচ্ছি সেটা তো আমি টিমসে দিয়ে দিয়েছি আর কি। কিন্তু এটা স্যার 15.21 পর্যন্ত স্যার আমরা তো ক্যালিস্টারই ফলো করব, এরপরে তো স্যার আমরা হ্যাঁ, অন্য বই এরপরে না, ফলো করব। এরপরে আর না, এরপরে ক্যালিস্টার না, ক্যালিস্টার বই এরপরে লেকচার পর্যন্ত শেষ, তারপরে অন্য একটা বই, এর নেক্সট লেকচার পর্যন্ত ক্যালিস্টার। তারপরে থেকে আমি যে বইটা পড়াবো রোববারে, সেই বইটা আমি অলরেডি টিমসে দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা ডাউনলোড করে নিও ওইখান থেকে, টিমস থেকে ক্লাস ম্যাটেরিয়ালস এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর কি। আমি রোল কল করতেছি, রোল 1, ইয়েস স্যার। রোল 2, Present, sir. 3, Present, sir. 4, প্রেজেন্ট স্যার। 5, Present, sir. 6, Attendance. শোনা যায় না, 6 আছো? রোল 6, রোল 7, 7 তো নাই, রোল 8, Sir, present, sir.
Roll 9, Yes, sir. 10, Yes, sir. 11, প্রেজেন্ট স্যার 12, স্যার 12 এতক্ষণ ছিল, ওর হচ্ছে কারেন্ট চলে গেছে। roll 13, Present, sir. 15, ইয়েস স্যার। 16, Yes, sir. 17, ইয়েস স্যার 18, roll 18, 19, স্যার শোনা গেল না আসো? স্যার 19 আসছি। 20, ইয়েস স্যার 21, ইয়েস স্যার 22, Yes, sir. 23, Yes, sir. 24, ইয়েস স্যার 25, Yes, sir. 27, Yes, sir. 28, 29, ইয়েস স্যার 30, ইয়েস স্যার 31, ইয়েস স্যার। 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Yes, sir. 37, ইয়েস স্যার 38, Present, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, ইয়েস স্যার 42, 42, 44, 44 আছো? 45, 46, 7, স্যার 46 Present, sir. 47. Present, sir. 48, Yes, sir. 48. 49, 49, কত 49, Yes, sir. 50, রোল 50 Sir, 49 কি শোনা গেছে? শোনা গেছে? রোল 50, Yes, sir. কত রোল কত 50, পরে কে বললা রোল 50 নাকি? এই রোল 50 আছো? 46 আছে স্যার 46 ঠিক আছে, 46 পেয়েছি। রোল 50 কি আছো? তুমি ক্লাস শেষ করছি তাহলে তোমাদের সাথে আবার স্যার- শনিবারে। হ্যাঁ বলো। স্যার 13 ব্যাচ রোল 20 স্যার। স্যার চ্যাটটা একটু চেক করেন। রোল 18 13 ব্যাচের কত? রোল 20 তুমি কি আজকে প্রথম আসলে না আগে ছিলা? আজকে ফার্স্ট টাইম। Sir, roll 18 Hello. present. Sir, chat Sir, roll লিখেছে ওর 50 মাইক কাজ করছে না। রোল 50 আছো, আচ্ছা। তারপরে স্যার 18. স্যার Sir, ওর roll মাইক 90 কাজ present- করছে না। present হয়েছে। দেখি রোল 18 আমি দিতে দিচ্ছি, দাঁড়া। রোল 18 আচ্ছা। আর কেউ আছো? Sir, roll 9. রোল 9 তো বলো নাই, বলছো তো মনে হয়। জি স্যার, মানে নেটের সমস্যা এই জন্য। ঠিক আছে, আর কেউ আছো? অন্য কেউ আছো কি আর? ঠিক আছে, তাহলে তোমার সাথে আবার শনিবারে কথা হবে আর কি। কবে সিটি কবে দিবে একটু চিন্তা করে সবাই মিলে কথা বলে একটু আমাকে জানাই দিও, সিটি কবে দিবা। ঠিক আছে তাহলে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।